নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে। আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী। এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন লেখকের বিভিন্ন স্বাদের গল্প। চলুন আজ আমরা শুনব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নিষ্কৃতি গল্পটির পরবর্তী পর্ব। গোটা দুই প্রকাণ্ড খাট জড়ো করিয়া সিদ্ধেশ্বরীর বিছানা ছিল। এত বড় শয্যাতেও কিন্তু তাহাকে স্থান অভাবে সংকুচিত হইয়া সারা রাত্রি কষ্টে কাটাইতে হইত। এ লইয়া তিনি রাগারাগি করিতেও ছাড়িতেন না, আবার বাড়ির কোনো ছেলেকে একটা রাত্রিও তিনি কাজ ছাড়া করিতে পারিতেন না। সমস্ত রাত্রি তাহাকে সতর্ক হইয়া থাকিতে হইত, অনেকবার উঠিতে হইত। কোনোদিনই সুস্থ নিশ্চিন্ত মনে ঘুমাইতে পারিতেন না। অথচ শৈল কিংবা আর কেহ যে এই সকল উৎপাত হইতে তাহাকে রক্ষা করিবে এ অধিকার কাহাকেও দিতেন না। তাহার এত বড় অসুখের সময়ও জ্যাঠাইমার বিছানা ছাড়া কোনো ছেলেরই কোথাও ঘুমাবার স্থান ছিল না। কানাইয়ের শোয়া খারাপ, তাহার জন্য এতটা স্থান চাই। খুদে প্রায় একটা অপরাধ করিয়া ফেলিত, তাহার জন্য অয়েল ক্লথের ব্যবস্থা। বিপিন চক্রাকারে পরিভ্রমণ করিত, তাহার আর এক প্রকার বন্দোবস্ত। পটলের 2.5 প্রহরের সময় ক্ষুধা বোধ হইত, শিওরের কাছে সে আয়োজন রাখিতে হইত। খেদির বুকের ওপর কানায় পা তুলিয়া দিয়াছে কিনা, পটলের নাকটা বিপিনের হাঁটুর তলায় চাপা পড়িয়াছে কিনা, এইসব দেখিতে দেখিতে আর বকিতে বকিতে সিদ্ধেশ্বরীর রাত্রি পোহাইত। আজ শোবার সময় বিছানায় এতখানি জায়গা যে খালি পড়িয়া থাকিবে, শৈলর যাবার সময় সিদ্ধেশ্বরীর সে হুঁশ ছিল না। নয়নতারা শতকোটি মাথার দিব্য দেবার পর তিনি রাত্রে নিজ হইতে খাইয়া ঘরে আসিতেছিলেন। হঠাৎ শৈলর ঘরের দিকে চোখ পড়ায় কে যেন তাহার বুকে মুগুর দিয়া মারিল। ঘরে আলো নাই, দরজা দুইটা খোলা। সিদ্ধেশ্বরী মুখ ফিরাইয়া তাড়াতাড়ি নিজের ঘরে আসিয়া প্রবেশ করিলেন। শয্যার প্রতি চাহিয়া দেখিলেন অল্প একটুখানি স্থানের মধ্যে বিপিন এবং খুদে ঘুমাইতেছে। বাকি বিছানাটা তপ্ত মরুর মতো শূন্য খাঁ খাঁ করিতেছে। নিজের অপরিসর স্থানটুকুতে তিনি নীরবে চোখ বুজিয়া শুইয়া পড়িলেন। কিন্তু সেই দুটি নিমীলিত চোখের কোণ বাহিয়া তখন অজস্র তপ্ত অশ্রুতে তাহার মাথার বালিশ ভিজিয়া যাইতে লাগিল। বাটির ছেলেদের খাওয়া দাওয়া সম্বন্ধে তিনি চিরদিনই অত্যন্ত খুঁতখুঁতে। এ বিষয়ে আপনাকে ছাড়া তিনি আর কাহাকেও একমাত্র বিশ্বাস করতেন না। তাহার বদ্ধ সংস্কার ছিল, নিজে উপস্থিত না থাকিলেই ছেলেরা নানা প্রকারে ফাঁকি দিয়া কম খায়, এবং এই ফাঁকি তিনি ছাড়া আর কাহারও সাধ্য নাই যে ধরে। দৈবাৎ কোনো গতিকে কোনো ছেলের খাওয়া চোখে দেখিতে না পাইলে তাহাকে জেরা করিয়া, তাহার পেটে হাত দিয়া অনুভব করিয়া নানা রকমের সিদ্ধেশ্বরী প্রতিপন্ন করিবার চেষ্টা করিতেন। সে কিছুতেই তাহার ন্যায্য আহার করে নাই, এবং এই অন্যায়টুকু সংশোধন করিতে হতভাগ্য ছেলেটাকে তখনই তাহার চোখের উপর দাঁড়াইয়া 1 বাটি দুধ খাইতে হতো। শৈল ছেলেদের হইয়া মাঝে মাঝে লড়াই করিত, জবরদস্তি খাওয়ানোর অপকারিতা লইয়া তর্ক করিত, কিন্তু সিদ্ধেশ্বরীকে আন্তরিক ক্রুদ্ধ করিয়া তোলা ভিন্ন তাহাতে আর কোনো ফল হইত না। সিদ্ধেশ্বরী যখনই যে ছেলেটার পানে চাহিতেন তখনই দেখিতেন সে রোগা হইয়া যাইতেছে। এই লইয়া তাহার উৎকণ্ঠা, অশান্তির অবধি ছিল না। আজ বিছানায় শুইয়া তাহার কেবলই মনে হইতে লাগিল, দেশের বাটির বহুবিধ বিশৃঙ্খলার মধ্যে হয়তো কানাইয়ের খাওয়া পেট ভরে হয় নাই, এবং পটল নিশ্চয়ই না খাইয়া ঘুমাইয়া পড়িয়াছে। হয়তো তাহাকে তুলিয়া খাওয়ানো হইবে না, হয়তো সে সারা রাত্রি ক্ষুধায় ছটফট করিবে।
কল্পনায় যতই এই সকল দুর্ঘটনা তিনি স্পষ্ট দেখিতে লাগিলেন, ততই রাগে দুঃখে বেদনায় তাহার বুক ফাটিতে লাগিল। পাশের ঘরে গিরিশ অকাতরে ঘুমাইতেছিলেন, আর সহ্য করিতে না পারিয়া তিনি অনেক রাত্রে স্বামীর শয্যাপার্শ্বে গিয়া উপস্থিত হইলেন। গায়ে হাত দিয়া ঘুম ভাঙাইয়া প্রশ্ন করিলেন, আচ্ছা, মানলুম যেন পটলকে শৈল নিয়ে যেতে পারে, কিন্তু কানাই তো আর তার পেটের ছেলে নয়, তার উপর তার জোর কি? গিরিশ ঘুমের ঝোঁকে জবাব দিলেন, কিছু না। সিদ্ধেশ্বরী আশান্বিত হইয়া শয্যাংশে বসিয়া বলিলেন, তাহলে আমরা নালিশ করে দিলে যে তার শাস্তি হয়ে যেতে পারে? পারে কি না ঠিক বলো। গিরিশ অসংশয়ে বলিলেন, নিশ্চয়ই শাস্তি হবে। সিদ্ধেশ্বরী আশায় আনন্দে উত্তেজিত হইয়া উঠিলেন। পুনশ্চ প্রশ্ন করিলেন, সে যেন হইল, কিন্তু ধরো পটল, তাকে তো আমি মানুষ করেছি। হাকিমকে যদি বুঝিয়ে বলা যায় সে আমাকে ছাড়া থাকতে পারে না, চাই কি ভেবে ভেবে তার শক্ত অসুখ হতে পারে, তাহলে হাকিম কি রায় দেবে না যে সে তার জ্যাঠাইমার কাছে থাকুক? বেশ, অমনি তোমার নাক ডাকছে, আমার কথা বুঝি তবে শোনোনি? বলিয়া সিদ্ধেশ্বরী স্বামীর পায়ের ওপর সজোরে নাড়া দিলেন। গিরিশ জাগিয়া উঠিয়া কহিলেন, নিশ্চয়ই না। সিদ্ধেশ্বরী রাগ করিয়া বলিলেন, কেন নয়? মা বলেই যে ছেলেকে মেরে ফেলবে মহারানীর কিছু এমন হুকুম নেই। কালই যদি মেজ ঠাকুরপোকে দিয়ে উকিলের চিঠি দিই, কি হয় তা বলো তো? বলিয়াই সিদ্ধেশ্বরী উত্তরের আশায় ক্ষণকাল অপেক্ষা করিয়া প্রত্যুত্তরে স্বামীর নাসিকাধ্বনি শুনিয়া রাগ করিয়া উঠিয়া গেলেন। সারা রাত্রি তাহার লেশমাত্র ঘুম আসিল না। কখন সকাল হইবে, কখন হরিশকে দিয়া উকিলের চিঠি পাঠাইয়া ছেলের দাবি করিবেন, চিঠি পাইয়া তাহারা কিরূপ ভীত ও অনুতপ্ত হইয়া কানাই ও পটলকে রাখিয়া যাইবে, এই সমস্ত আশা ও আকাশকুসুমের কল্পনা তাহাকে সমস্ত রাত্রি সজাগ করিয়া রাখিল। প্রভাত হইতে না হইতে তিনি হরিশের দ্বারে আসিয়া আঘাত করিয়া বলিলেন, মেজ ঠাকুরপো, উঠেছ? হরিশ ব্যস্ত হইয়া দ্বার খুলিয়া আশ্চর্য হইয়া গেলেন। সিদ্ধেশ্বরী কহিলেন, দেরি করলে চলবে না, এক্ষুনি ছোট ঠাকুরপোদের নামে উকিলের চিঠি লিখে দারোয়ান পাঠাতে হবে। তুমি বেশ করে একখানা চিঠি লিখে বলে দাও যে 24 ঘন্টার মধ্যে জবাব না পেলে নালিশ করা হবে। হরিশকে এ বিষয়ে উত্তেজিত করা বাহুল্য। তিনি তৎক্ষণাৎ রাজি হইয়া গলা খাটো করিয়া প্রশ্ন করিলেন, ব্যাপারটা কি বলো দেখি বড় বউ? বসো বসো, কি কি নিয়ে গেছে? দাবিটা একটু বেশি করেই দেওয়া চাই, বুঝলে না? সিদ্ধেশ্বরী খাটের উপর আসন গ্রহণ করিয়া দুই চক্ষু প্রসারিত করিয়া তাহার দাবিটা বিবৃত করিলেন। বিবরণ শুনিয়া হরিশের হর্ষোজ্জ্বল মুখ কালি হইয়া গেল। কহিলেন, তুমি কি খেপেছ বড় বৌঠান? আমি বলি বুঝি আর কিছু, তাদের ছেলে তারা নিয়ে গেছে, তুমি করবে কি? সিদ্ধেশ্বরী বিশ্বাস করিলেন না, বলিলেন, তোমার দাদা যে বললেন নালিশ করলে তাদের সাজা হয়ে যাবে। হরিশ কহিলেন, দাদা এমন কথা বলতেই পারেন না, তোমাকে তামাশা করেছেন। সিদ্ধেশ্বরী রাগ করিয়া কহিলেন, এতটা বয়স হলো, তামাশা কাকে বলে বুঝি নে ঠাকুরপো। তোমার মনোগত ইচ্ছে নয় যে ছেলে দুটোকে কাছে আনি, তাই কেন স্পষ্ট করে বলো না? হরিশ লজ্জিত হইয়া তখন বহু প্রকারে বুঝাইবার চেষ্টা করিলেন যে এ দাবি আদালত গ্রাহ্য করিবে না, তার চেয়ে বরং আর কোনো দাবি দাওয়া উত্থাপন করিয়া জব্দ করা যাইতে পারে, আমাদের উচিত এখন তাই করা। সিদ্ধেশ্বরী ক্রোধ ভরে উঠিয়া দাঁড়াইলেন, কহিলেন, তোমার উচিত তোমার থাক ঠাকুরপো, আমি 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছি, এখন মিথ্যে দাবি দাওয়া করতে পারবো না, পরকালে আমার হয়ে তো আর তুমি জবাব দিতে যাবে না। তুমি না লেখো, আমি মণিকে পাঠিয়ে নগেনবাবুর কাছ থেকে লিখিয়ে আনিগে। বলিয়া তিনি উঠিয়া গেলেন। পরদিন সকালবেলায় কি একটা কাজে বাজার খরচের হিসাব লইয়া
সিদ্ধেশ্বরী বাড়ির সরকার গণেশ চক্রবর্তীর সঙ্গে বচসা করিতেছিলেন। সে বেচারা নানা প্রকারে বুঝাইবার চেষ্টা করিতেছিল যে 12 গণ্ডা টাকার উপর আরও 2 টাকা খরচ হওয়াতেই 50 টাকা ব্যয় হইয়া গেছে। গৃহিণী এ কর্মের নতুন ব্রতী, তাহার নতুন ধারণা তাহাকে নির্বোধ পাইয়া সবাই টাকা চুরি করে। অতএব চক্রবর্তীও যে চুরি করিয়াছে তাহাতে সন্দেহ নাই। তিনি তর্ক করিতেছিলেন, 50 টাকা যে এক আজলা টাকা গণেশ। আমি লেখাপড়া জানি নে বলেই কি তুমি বুঝিয়ে দেবে যে 12 গণ্ডার ওপর মোটে 2 টাকা বেশি খরচ হয়েছে বলে এই 50 টাকা সব খরচ হয়ে গেছে, আর কিছু নেই? আমি কি এতই বোকা? গণেশ ব্যাকুল হইয়া বলিল, মা, দিদিকে ডেকে না হয় নীলাকে ডেকে হিসেব বুঝতে হবে, সে আমার চেয়ে বেশি বুঝবে। না গণেশ, ওইসব ভালো কথা নয়। শৈল নেই বলেই যে তোমার যা ইচ্ছে তাই করে হিসেব দেবে সে হবে না বলছি। না সে যাবে না, আমাকে এত ঝঞ্ঝাট পোয়াতে হবে। পোড়ার মুখীকে 10 বছরের মেয়ে বউ করে আনলুম, বুকে করে মানুষ করে এত বড় করলুম, এখন সে তেজ করে বাড়ির দুটো ছেলে নিয়ে বেরিয়ে গেল। তা থাক, আমিও খবর রাখছি। কানাই পটলের কোনো দিন এতটুকু অসুখ শুনতে পেলে দেখব কেমন করে সে ছেলে রাখে। তা এখন যাও, দুপুরবেলা মনে করে বলে যেও এতগুলো টাকা কোথায় কি করলে। বলিয়া গণেশকে বিদায় দিলেন। সে বেচারা হতবুদ্ধি হইয়া বাহিরে চলিয়া গেল। মেজ বউ আসিয়া কহিল, দিদি বলতে পারি নে, কিন্তু আমিও সংসার চালিয়েছি, টাকা কড়ি হিসাবপত্র সব রেখেছি। ছোট বউ নেই বলে যে এত ঝঞ্ঝাট তুমি সহ্য করবে আর আমি বসে বসে দেখব, সে ভালো নয়। আমার কাছে কারো চালাকি করে হিসেবে গোল করবার জো নেই। সিদ্ধেশ্বরী কহিলেন, সে তো ভালো কথা মেজ বউ, আমার এই রোগা শরীরে এত হাঙ্গামা কি ভালো লাগে? শৈল ছিল, যেখানকার যত টাকা তার হিসেব করা, খরচ করা, ব্যাংকে পাঠানো, সমস্তই তারই কাজ। এসব কি আর আমাকে দিয়ে হয়? বেশ তো, এখন থেকে তুমি করো মেজ বউ। বলিয়া সিন্দুকের চাবিটা কিন্তু নিজের আঁচলেই বাঁধিয়া ফেলিলেন। দিন কাটিতে লাগিল। নয়নতারা সহস্র কৌশলে উদ্ভাবন করিয়াও তাহার সিন্দুকের চাবিটা আর নিজের আঁচলে বাঁধিতে সমর্থ হইল না। নয়নতারা অত্যন্ত কৌশলী এবং চতুর, অনেকখানি ভবিষ্যৎ ভাবিয়া কাজ করিতে পারিত, কিন্তু এই একটা তাহার বড় রকমের গোড়ায় গলদ হইয়া গিয়েছিল যে স্বার্থের জন্য নিরীহ লোকের মনে সংশয়ের বীজ বপন করিলে যথাকালে তাহার ফল ভোগ করিতে নিজেকেও দূরে রাখা যায় না। সে শত্রুপক্ষকে যেমন সন্দেহ করিতে শেখে, মিত্রপক্ষের ওপরেও তেমনি বিশ্বাস হারায়। সুতরাং সিদ্ধেশ্বরী যে মুহূর্তে ছোট বউয়ের প্রতি বিশ্বাস হারাইয়াছেন, মেজ বউকেও ঠিক সেই মুহূর্তেই অবিশ্বাস করিতে শিখিয়াছেন। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কেমন ধরনের গল্প শুনতে চাইছেন সেটাও আমাকে জানান। আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আপনাদের সহযোগিতাই আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে। ধন্যবাদ।